সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সবসময় ভালো থাকবে সেটাই প্রত্যাশা করছি। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী কিংবা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর্থিক বিবরণ নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব বাংলা প্রমিত ভাষা এবং স্পষ্টভাবে আলোচনা করার জন্য, যাতে করে তোমরা এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারো। আর্থিক বিবরণী করার আগে তোমাদেরকে কিছু তথ্য সম্পর্কে জানতে হবে। আর্থিক বিবরণী করতে গেলে 3টি নমুনা ছক তোমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং চর্চা করতে হবে, তাহলেই তোমরা আর্থিক বিবরণী ভালোভাবে সমাধান করতে পারবে। নমুনা ছক 3টি হলো বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এবার আমরা বিশদ আয় বিবরণী সম্পর্কে ভালোভাবে জানব। তো আমি এখানে একটি বিশদ আয় বিবরণীর নমুনা ছক দিয়েছি। তো তার আগে বলে নিচ্ছি যে বিশদ আয় বিবরণী নমুনা ছক দুই ধরনের। একটি হচ্ছে সেবা প্রদানকারী ব্যবসায় আর আরেকটি হচ্ছে ক্রয় বিক্রয়কারী ব্যবসায়। তো আমি এখানে বিশদ আয় বিবরণীর ক্রয় বিক্রয়কারী ব্যবসা সম্পর্কে আলোচনা করছি। তো তোমরা তোমাদের বইয়ে আরেকটি ছক থাকবে, সেটা হলো যে সেবা প্রদানকারী ব্যবসায়, সেটা তোমরা দেখে নেবে। যদি কেউ না বুঝে থাকো বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে বিভিন্ন প্রশ্ন করতে পারো। আমি অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। বিশদ আয় বিবরণী নমুনা ছক ক্রয় বিক্রয়কারী ব্যবসায়। তো এই বিশদ আয় বিবরণী করতে গেলে তোমাকে এই 4টা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এই যে এই ঘরটা কীভাবে আঁকতে হয় সেটা তোমাকে আগে জানতে হবে। তো ঘরটা তৈরি করতে হলে বা আঁকতে হলে প্রথমে তোমাকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, এরপর বিশদ আয় বিবরণী লিখতে হবে, এরপর সাল, এরপর তারিখ মাসের নাম লিখে সমাপ্ত বছরের জন্য এই বিষয়টা লিখতে হবে। যেমন 2020 সালের 30 ডিসেম্বর বা 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এভাবে লিখতে পারো। তো বিবরণ টাকা টাকা টাকা, 3টা টাকার গড় লিখবে। তো 3টা টাকার গড় কী জন্য লাগে সেটা পরবর্তীতে মোটামুটি এখন আলোচনা করলে বুঝতে পারবে। তো বিবরণের জায়গায় যে বিবরণগুলো আছে এগুলো লিখবে, আর টাকার গড়ে টাকা। তো প্রথমেই আসবে বিক্রয়। বিক্রয় আসার পর বিক্রয় দ্বিতীয় গড়ে লিখবে এবং বিক্রয় থেকে বিয়োগ করবে বিক্রয় ফেরত। তোমাদের আরেকটা বিষয় বলে নিচ্ছি, যেটাই বিয়োগ করবে সেটা তোমরা ব্র্যাকেট, দুপাশে ব্র্যাকেট দিবে এবং প্রথম বন্ধনী দিবে, আর যেটা যোগ হবে সেটাতে বন্ধনী দিতে হবে না, বা প্রথম ব্র্যাকেট দিতে হবে না। তো বিক্রয় লিখবে বিক্রয়, এরপর হচ্ছে বিয়োগ করবে বিক্রয় ফেরত, তারপর নিট বিক্রয়, মানে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করলে নিট বিক্রয়। এরপর বিয়োগ যাবে বিক্রত পণ্যের ব্যয়। এখানে যে আইটেমগুলো দেওয়া আছে এগুলি হচ্ছে বিক্রত পণ্যের ব্যয়ের আইটেম। তো বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম হচ্ছে প্রথমেই প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য লেখার পর সেটা যে টাকাটা লেখা থাকবে সেটা দ্বিতীয় করে লিখে দেবে, মানে টাকার ঘর যেটা আছে দ্বিতীয় করে লিখে দেবে। এরপর হচ্ছে ক্রয়। ক্রয় লিখবে প্রথম করে। ক্রয় লেখার পর, কারণ এই ক্রয়ের সাথে যে বিয়োগ হবে, মানে যেগুলো যোগ বিয়োগ হবে, এই ক্রয়ের সাথে যোগ বিয়োগ হওয়ার পর, মানে এখানে তুমি যোগ বিয়োগ করার পরেই যেই অ্যামাউন্টটা আসবে সেটি হবে নিট ক্রয়, মানে এগুলো তুমি যোগ বিয়োগ করবে, এরপর আসবে কি নেট ক্রয়। তো প্রথমে ক্রয়, ক্রয় থেকে বিয়োগ ক্রয় ফেরত। আমি তো বলেছি যে যেটা বিয়োগ যাবে সেটা প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিবে। এরপর ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করার পর একটা অ্যামাউন্ট আসলো। এরপর যদি পণ্য উত্তোলন থাকে সমন্বয়ে, সমন্বয় বলতে কি সেটা আমি তোমাদেরকে যখন অঙ্ক করব তখন ব্যাপারটা বুঝতে পারবে। তো এই যোগফল থেকে পণ্য উত্তোলন যদি থাকে, সে পণ্য উত্তোলন কী করবে, বিয়োগ করবে। এরপর এই ফলাফল থেকে যখন পণ্য উত্তোলন বিয়োগ করবে তখন একটা ফলাফল আসবে, সেটা থেকে বই ফেরত বিয়োগ হবে। তো বিয়োগ করার পরেই মানে ক্রয় থেকে এই যাবতীয় আইটেমগুলো বিয়োগ করার পরে আসবে কি নিট ক্রয়, এখানে আসবে নিট ক্রয়। তো এরপর আসবে আন্ত পরিবহন।
আন্তঃপরিবহনটা যোগ হবে। এরপর আসবে ডক চার্জ যদি থাকে, আমদানি শুল্ক এটাও যোগ হবে, জাহাজ ভাড়া এটাও যোগ হবে এবং পরিবহন এটাও যোগ হবে। তো এই আইটেমগুলো যেহেতু যোগ হবে, এগুলো একসাথে পুরোটাই যোগ করে দেবে, মানে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের সাথে আইটেম যেগুলো বিয়োগ করে যে ফলটা আসছে এটা এবং এগুলো একসাথে যোগ করবে। যোগ করার পর এরপর বিয়োগ হবে সমাপনী মজুত পণ্য। তো এই ফলাফল থেকে এই সমাপনী মজুত পণ্য বিয়োগ করা মানে বিয়োগ করলেই একটা ফল চলে আসবে এখানে। এটা থেকে বিয়োগ করবে কি, এটা থেকে বিয়োগ করবে মানে এটা থেকে বিয়োগ করবে এই যে নিট বিক্রয়টা, মানে এই আইটেমটা বিয়োগ করবে নিট বিক্রয় থেকে। সেজন্য এটাকে প্রথম বন্ধনী দিয়ে দেওয়া হলো, মানে প্রথম ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, যেহেতু এটা বিয়োগ করা হবে। তো এই বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে বিয়োগ হবে কোনটা, এই আইটেমটা। যে আইটেমটা বিয়োগ করার পরে আসবে মোট মুনাফা। তো এরপর এই মোট মুনাফা থেকে বিয়োগ করতে হবে বা যোগ করতে হবে যে আইটেমগুলো, সেগুলো এখন পর্যায়ক্রমে দেখাচ্ছি। তো বিয়োগ করতে হবে কোনটা, পরিচালনা ব্যয়। তো পরিচালনা ব্যয় বিয়োগ করতে হবে এবং কোন কোন আইটেমগুলো আসবে সেগুলো দেখাচ্ছি। বিক্রয় পরিবহন দ্বিতীয় ব্র্যাকেটে লিখে ফেলবে। এরপর বহি পরিবহন দ্বিতীয় ব্র্যাকেটে লিখে ফেলবে। এরপর বেতনের সাথে যদি বকেয়া থাকে সেটা যোগ হবে, আর অগ্রিম থাকলে বিয়োগ হবে। আমি আবারও বলছি, যদি বকেয়া থাকে কোনো আইটেম সেটা যোগ হয় এবং যদি অগ্রিম হয় সেটা বিয়োগ হবে। তো যেহেতু এখানে বকেয়া আছে আইটেম, তো বেতন যোগ বকেয়া, তাহলে এই দুটো যোগ করে দ্বিতীয় করে লিখবে। এরপর হচ্ছে অফিসের ভাড়া, যেহেতু এটার সাথে যোগ বিয়োগ করতে হবে না, সেহেতু এটা সরাসরি দ্বিতীয় করে চলে যাবে। এরপর হচ্ছে বিদ্যুৎ খরচটাও যেহেতু যোগ বিয়োগ করতে হবে না, সেহেতু চলে যাবে দ্বিতীয় ঘরে, এই যে এই আইটেমটা। এরপর হচ্ছে অফিস খরচের সাথে আবার বকেয়া আছে, তাহলে অফিস খরচের সাথে বকেয়া কী করতে হবে, যোগ করতে হবে। এরপর আইটেমটা চলে আসবে দ্বিতীয় ঘরে। এরপর বাট্টা প্রদান, যদি আইটেম থেকে থাকে এই ধরনের, তাহলে চলে আসবে কোথায়, দ্বিতীয় ঘরে। এরপর স্থায়ী সম্পদের মেরামত, এটাও চলে আসবে দ্বিতীয় ঘরে। ডাক ও তার যদি থাকে তাহলে চলে আসবে কোথায়, দ্বিতীয় ঘরে। এরপর বিজ্ঞাপন, এখন বিজ্ঞাপন থেকে বিলম্বিত হবে, যেটা বিলম্বিত হবে সেটা করতে হবে বিয়োগ করতে হবে। পরবর্তীতে যখন অঙ্ক করব তখন ব্যাপারগুলো আরও তোমাদের কাছে কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। তো বিজ্ঞাপন থেকে বিলম্বিত যেটা আছে সেটা কি হবে, বিয়োগ হবে। হওয়ার পর যে ফলাফলটা আসবে দ্বিতীয় করে লিখব। এরপর মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি যেটা থাকবে সেটা কি হবে, বিয়োগ হবে। বিয়োগ করার পর সেটা দ্বিতীয় করে লিখব। প্যাকিং খরচ, যেহেতু এটা যোগ বিয়োগ করতে হবে না, সেহেতু এটা সরাসরি। ভ্রমণ খরচ, এটাও দ্বিতীয় করে চলে আসবে। বিমা খরচ, তো বিমা খরচ থেকে কি যাবে, অগ্রিম, মানে আমি একটু আগে বলেছি যে অগ্রিম হলে বিয়োগ, বকে হলে যোগ। তো বিমা খরচ থেকে অগ্রিম বিয়োগ হয়েছে, তো এটা হচ্ছে বিমা খরচ, এটা থেকে অগ্রিম হয়েছে এই আইটেমটা, আর এটার সাথে এটা বিয়োগ করার পর এই আইটেমটা চলে আসছে ফলাফল, দ্বিতীয় করে লিখলাম। স্থায়ী সম্পদের অপচয়, এটা দ্বিতীয় করে। এরপর ইজারা সম্পদের অবলোপন, এটাও হচ্ছে কি, দ্বিতীয় করে। এরপর সুনামের অবলোপন, এটাও দ্বিতীয় করে। কমিশন প্রদান, এটাও দ্বিতীয় করে। ব্যাংক চার্জ, এটাও দ্বিতীয় করে। এরপর সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা প্রথম করে লিখব। এরপর এখান থেকে যেগুলো বিয়োগ যাবে সেটা হলো কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি উদ্বৃত্ত। প্রারম্ভিক মজুত পণ্য থেকে মাইনাস কুঋণ অবলম্বন করে যেটা আসবে সেটা হচ্ছে কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি উদ্বৃত্ত। তো এটা থেকে এই আইটেমটা থেকে এটা বিয়োগ করলে যে আইটেমটা হবে সেটা থেকে আবার যদি এই আইটেমটা থাকে তাহলে এটা কি হবে, যোগ হবে। যেমন কুঋণ ও সন্দেহজনক সঞ্চিতির ঘাটতি কিংবা কুঋণ অবলম্বন বিয়োগ প্রারম্ভিক উদ্বৃত্ত, এগুলো যখন আমি অঙ্ক করব তখন তোমরা এটা আরও ক্লিয়ার হতে পারবে। তো এটা থেকে এটা বিয়োগ করব, যে ফলাফলটা আসবে এটা থেকে আবার এটা কি করব, যোগ করব, এই আইটেমটা যোগ করব। যদি এই
এই আইটেমটা দেওয়া না থাকে তাহলে এই আইটেম থেকে এই আইটেমটা মানে সমাপনী কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি থেকে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি উদ্বৃত্ত বিয়োগ করে যে ফলটা আসবে সেটা এখানে বসিয়ে দেবে। আর যদি এটা থাকে মানে কুরিন ও সন্দেহজনক সঞ্চিতির ঘাটতি থাকে তাহলে এটা যোগ করে এই আইটেমটার সাথে যে ফলাফলটা থাকবে এটা যোগ করে এটা এই দ্বিতীয় করে বসাবে। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর এই আইটেমগুলো কি করব, সবগুলো যোগ করে যেহেতু আমি বলেছি যে প্রথমে এখানে দেওয়া আছে যে পরিচালনা ব্যয় যে আইটেমটা এই পর্যন্ত যেগুলো যোগ বিয়োগ করেছি এগুলো প্রত্যেকটা আইটেমই হচ্ছে কি পরিচালন ব্যয়। তো এখন পরিচালনা ব্যয় আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই যে আইটেমগুলো বের হয়েছে এগুলো যোগ করার পর যে ফলাফলটা আসবে এটাই বিয়োগ করব আমি কার সাথে, এই যে মোট মুনাফা থেকে কি করব, এই মোট মুনাফা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আসবে পরিচালন মুনাফা, মানে এই ফলাফলটা আসবে পরিচালন মুনাফা। এরপর কি করব, এরপর করব যে অন্যান্য আয়গুলো যোগ করব। এখন আমাকে দেখতে হবে যে অন্যান্য আয়গুলো কি কি। এখন এই আইটেমগুলো আমাকে জানতে হবে বা তোমাদেরকে জানতে হবে। তো অন্যান্য আয়গুলো হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা, এটা দ্বিতীয় করে লিখলাম, এবং বিনিয়োগের সুদ আইটেমটা দ্বিতীয় করে লিখলাম। এরপর প্রাপ্ত বাট্টা এটাও দ্বিতীয় করে লিখলাম। এরপর প্রদত্ত ঋণের সুদ এটাও দ্বিতীয় করে লিখলাম। ব্যাংক জমার সুদ এটাও দ্বিতীয় করে লিখলাম। প্রাপ্ত কমিশন এটাও দ্বিতীয় করে লিখলাম। বাড়ি ভাড়া আয় এটাও দ্বিতীয় করে লিখলাম, এবং প্রাপ্ত লভ্যাংশ এটাও দ্বিতীয় করে লিখলাম। এখন এই যে আইটেমগুলো আছে এই আইটেমগুলি হচ্ছে কি অন্যান্য আয়, এগুলো একসাথে যোগ করে এখানে বসাবো, তৃতীয় করে বসাবো, এবং পরিচালনা ব্যয়ের সাথে এটা কি করব, যোগ করব। যেহেতু আমি আগে বলেছি যদি বিয়োগ হয় ব্র্যাকেট হবে, মানে প্রথম বন্ধনী হবে, যেহেতু এটা যোগ হচ্ছে এটা বন্ধনী প্রথম বন্ধনী দিতে হবে না, কিন্তু প্রথম ব্র্যাকেট দিতে হবে না, মানে ব্র্যাকেট দিয়ে এটা আবদ্ধ করতে হবে না। তো পরিচালনা ব্যয়ের সাথে এটা কি করব, যোগ করব, মানে অন্যান্য আয় যোগ করব। যোগ করার পর একটা ফলাফল আসলো। এখন আমাকে বিয়োগ করতে হবে অন্যান্য ব্যয়। যদি এই আইটেমগুলো দেওয়া থাকে, এই ছকে যে আইটেমগুলো আছে এগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে। যেমন অন্যান্য ব্যয় হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, আমি দ্বিতীয় করে লিখলাম, যেহেতু এটা যোগ বিয়োগ করতে হবে না। যদি যোগ বিয়োগ করতে হতো তাহলে প্রথম করে যোগ বিয়োগ করতাম, যেহেতু এখানে যোগ বিয়োগ করতে হবে না, সরাসরি আইটেমটা দ্বিতীয় করে বসে যাবে। স্থায়ী সম্পদের বিক্রয়জনিত ক্ষতি দ্বিতীয় করে, ঋণপত্রের সুদ দ্বিতীয় করে, ঋণ বা ব্যাংক ঋণের সুদ দ্বিতীয় করে, ব্যাংক জমা অতিরিক্তের সুদ দ্বিতীয় করে, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি এটাও কি দ্বিতীয় করে। তাহলে এই আইটেমগুলো হচ্ছে অন্যান্য ব্যয়। এখন এই অন্যান্য ব্যয়গুলো কি করতে হবে, আমাকে যোগ করে যে ফলাফলটা আসবে এই ফলাফলটা এই যে বললাম বিয়োগ করতে হবে অন্যান্য ব্যয়, মানে এই আইটেমগুলোই তো অন্যান্য ব্যয়। তখন এগুলো যোগ করলে যে ফলাফলটা বের হবে এটি হচ্ছে অন্যান্য ব্যয়। তখন অন্যান্য ব্যয়টা কী করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। তো ব্র্যাকেট চিহ্ন দিলাম, বিয়োগ করলাম এই আইটেম থেকে, ঠিক আছে। মানে এটা থেকে এই যে পরিচালন মুনাফা থেকে সাথে অন্যান্য ব্যয় করলাম, যোগ করলাম, যোগ করার পর আইটেম থেকে এটা বিয়োগ করলাম, করার পর যে ফলাফলটা আসলো, মানে এই যে ফলাফলটা আসলো এটাই হচ্ছে নেট মুনাফা। এখানে তোমরা দুইটা দাগ দিয়ে দেবে, ঠিক আছে। এই পরবর্তী আমরা আলোচনা করব মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। এবার আমরা জানব মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। তো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করতে হলে তোমাকে কি করতে হবে, গড় আঁকতে হবে। তো গড় আঁকতে হলে প্রথমে কি লিখবে, প্রতিষ্ঠানের নাম, এরপর লিখবে কি যেই সমাধানটা করবে সেটা নাম লিখতে হবে, যেমন মালিকানা সত্ত্বে বিবরণী পরিবর্তন বিবরণী। এরপর সালের এবং মাস তারিখের লেখার পর এরপর লিখবে কি সমস্ত বছরের লিখলেই হবে। তো সমস্ত বছরের, যেমন 2019 সালের 31 ডিসেম্বর তারিখের সমস্ত বছরের। তো ঘর আঁকতে হলে প্রথমে তুমি এখানে একটা দিবে বিবরণ, এরপর টাকা দুইটা ঘর লিখলেই হবে, যেহেতু এই অঙ্কটা ছোট সেহেতু দুইটা টাকার ঘর দিলেই হবে। তো প্রথমে আসবে মূলধন, প্রারম্ভিক উদ্বৃত্ত, মানে প্রারম্ভিক উদ্বৃত্ত যে মূলধনটা আছে সেটা আসবে প্রথমে, এটা দ্বিতীয় করে লিখবে। এরপর এর সাথে কি হবে, যোগ হবে অতিরিক্ত মূলধন বিনিয়োগ, এটা যোগ হবে।
এবং বিয়োগ হবে নিট ক্ষতি, আবার যদি নিট মুনাফা থাকে সেটা কি হবে, যোগ হবে। মানে প্রথমে তুমি মূলধনটা লিখবে, এরপর এর সাথে কি করবে, যোগ করবে মূলধন বিনিয়োগ, যোগ করার পর এরপর যদি নিট মুনাফা থাকে, এই যে নিট মুনাফা যদি থাকে তাহলে এটা হবে যোগ, আর যদি নিট ক্ষতি থাকে তাহলে এটা হবে বিয়োগ। হ্যাঁ, তোমাদেরকে তো বলেছি যে যদি বিয়োগ হয় তাহলে এখানে ব্র্যাকেট দিবে, আর যদি যোগ হয় তাহলে ব্র্যাকেট দিতে হবে না, মানে নিট মুনাফা থাকলে ব্র্যাকেট দিতে হবে না। তো তারপর তুমি এটার সাথে এটা যোগ করবে, যোগ করার পর যে ফলাফলটা আসবে তার সাথে এই নিট মুনাফালে যোগ করবে, কিংবা নিট ক্ষতি যদি থাকে সেটা বিয়োগ করে যে ফলাফলটা আসবে এখানে বসাবে। এরপর এর সাথে বিয়োগ করবে কোনটা, উত্তোলন, উত্তোলন বিয়োগ করবে। যদি একই সাথে আয়কর থাকে সেক্ষেত্রে এই দুইটা আইটেম একসাথে প্রথম করে লিখবে, আর যদি দুইটা আইটেম একসাথে না থাকে, যদি শুধু উত্তোলন থাকে তাহলে দ্বিতীয় করে লিখে ফেলবে, লিখে এই অংশ থেকে এই উত্তোলন অংশটা কি করবে, বিয়োগ করবে। আর যদি দুইটা আইটেম মানে উত্তোলন আয়কর দুটো একসাথেই থাকে তাহলে দুটো একসাথে বসাবে, এরপর দুটা কি করবে, যোগ করবে। যোগ করার পর এই যে ফলাফলটা আসবে এই ফলাফলটার সাথে এই ফলাফলটা কি করবে, বিয়োগ করবে, করার পর এই একটা ফলাফল আসবে। এখন এই ফলাফলের সাথে আবার যদি সাধারণ সঞ্চিতি কোনো আইটেম থেকে থাকে তাহলে এটা কি করবে, যোগ করবে, মানে এটার সাথে যোগ করবে। যোগ করার পর এটার সাথে এটা যোগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে কি, সমাপনী মালিকানা সত্ত্ব। তারপর এখানে দুইটা দাগ দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যে ছকটা নিয়ে আলোচনা করব, যে বা যে ছকটা সম্পর্কে ভালোভাবে জানবো সেটা হলো যে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী জানতে হলে অবশ্যই তোমাদের বা অঙ্ক সমাধান করতে হলে তোমাদের অবশ্যই একটি ঘর আঁকতে হবে। তো এই ঘরটি আঁকতে হলে প্রথমেই প্রতিষ্ঠানের নাম লিখবে, এরপর যে অঙ্কটি করবে তে অঙ্কটির নাম লিখবে, সেটা হলো যে আর্থিক অবস্থার বিবরণী। তো আইটেমটি লিখবে, লেখার পর এরপর সালের এবং তারিখের নামটা লিখবে, যেমন 2020 সালের 31 ডিসেম্বর তারিখের, এতটুকুই লিখলে হবে। ঠিক আছে, এরপর ঘর রাখতে হবে প্রথমেই বিবরণ, এরপর টাকা টাকা টাকা, মানে বিশুদ্ধ আয় বিবরণের মতোই প্রথম বিবরণ লিখবে, এরপর টাকা টাকা টাকা, তিনটা টাকা করে লিখবে। এরপর হচ্ছে যে স্থায়ী সম্পদ, মানে এইখানে যে আইটেমগুলো যাবে সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, এগুলোই যাবে। তো আমি আলোচনা করছি। প্রথমে হচ্ছে স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের মধ্যে যে যে আইটেমগুলো আছে সেগুলো আবার কিছু কিছু আইটেমের কি হয়, যোগ বিয়োগ হবে, বেশিরভাগই বিয়োগ হয়, যেমন অবলোপন, পুঞ্জীভূত অপচয় বা পুঞ্জীভূত অপচয়, এগুলোই বিয়োগ হবে। তো সুনামে যদি সুনাম দেওয়া থাকে এবং সুনামের জন্য যদি সমন্বয়ে অবলোপন দেওয়া থাকে তাহলে সুনাম থেকে এটা বিয়োগ করতে হবে, অবলোপন বিয়োগ করতে হবে। যেমন আমি সুনাম লিখলাম প্রথম করে, এরপর এর থেকে বিয়োগ করলাম অবলোপন বিয়োগ করলাম, করার পর এই সুনাম থেকে অবলোপন বিয়োগ করার পর যে আইটেমটা আসবে দ্বিতীয় করে বসালাম। এরপর আসবাবপত্র, যদি আসবাবপত্র থাকে সেক্ষেত্রে আসবাবপত্র প্রথম করে বসাবো এবং এর থেকে বিয়োগ করব পঞ্জীভূত অপচয় যদি থেকে থাকে, তাহলে এই পঞ্জীভূত আসবাবপত্র থেকে পঞ্জীভূত অপচয় বিয়োগ করলাম, যে আইটেমটা হবে দ্বিতীয় করে বসালাম। এরপর হচ্ছে অফিস সরঞ্জাম আমি প্রথম করে বসালাম, এরপরের থেকে বিয়োগ করলাম পুঞ্জীভূত অপচয়। তো পুঞ্জীভূত অপচয় কি করলাম, বিয়োগ করলাম, করার পর দ্বিতীয় করে বসালাম। এরপর হচ্ছে যন্ত্রপাতি প্রথমে কি করব, প্রথম করে বসাবো, এরপর পুঞ্জীভূত অপচয় বিয়োগ করব, করার পর ফলাফলটা দ্বিতীয় করে বসালাম। এরপর হচ্ছে ভূমি ও দালান, এখানে দালানও থাকতে পারে, একটা আইটেমও থাকতে পারে, বা ভূমি ও দালান এই দুটো আইটেমে একসাথে লিখে থাকতে পারে। তো তোমরা যে কোনো একটা যেটা দেওয়া থাকুক সেটা লিখবে, লেখার পর এরপর বিয়োগ করবে পুঞ্জীভূত অপচয়। এটা আমি এই ভূমি ও দালান থেকে পুঞ্জীভূত অপচয় বিয়োগ করলাম, করার পর আইটেমটা এখানে লিখলাম। তো এই যে আইটেমগুলো আছে এই সব আইটেমগুলো ফলাফল এই একটা দুটা তিনটা চারটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা আইটেম একসাথে কী করবো, যোগ করে লিখবো কি, মোট স্থায়ী সম্পত্তি। যেহেতু এই আইটেমগুলো হচ্ছে কি স্থায়ী সম্পত্তি, যেহেতু আমরা এগুলো যোগ বিয়োগ করে যোগফল যেটা পেলাম সেটা হচ্ছে কি মোট স্থায়ী সম্পত্তি। এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি থেকে থাকে সেটা বিনিয়োগ লিখে আমি তৃতীয় করে লিখব।
যেহেতু এটা কোনো যোগ বিয়োগ করতে হবে না অন্য কিছুর সাথে, আইটেমের সাথে, সেহেতু এটা সরাসরি আমি কোথায় লিখব, তৃতীয় করে লিখব। এরপর চলতি সম্পদ। চলতি সম্পদ আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এই যে চলতি সম্পদটা কি করতে আমাকে যোগ করতে হবে। তাহলে এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ দিলাম, এরপর চলতি সম্পদ কি কি সেটা জেনে আসি। নগদ ও ব্যাংক জমা, এটা দ্বিতীয় করে লিখলাম যেহেতু এটা যোগ বিয়োগ করতে হবে না। দেনাদার, এখন এই দেনাদার যেহেতু বিয়োগ করতে হবে সেহেতু আমি প্রথম করে লিখব। দেনাদার লিখলাম, লেখার পর বিয়োগ হবে সমাপনী, কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। এই আইটেমটা যদি থাকে তাহলে এটা কি হবে, বিয়োগ হবে। হওয়ার পর এটা আমি দ্বিতীয় করে লিখলাম। এরপর প্রাপ্য বিল, প্রাপ্য বিল লিখলাম দ্বিতীয় করে। অব্যবহৃত মণিহারি লিখলাম কোথায় যায়, দ্বিতীয় করে, মানে দ্বিতীয় করে লিখলাম। এরপর প্রাপ্য আয় লিখলাম দ্বিতীয় করে। এরপর লিখলাম অগ্রিম প্রদত্ত খরচ, দ্বিতীয় করে লিখলাম। এরপর সমাপনী মজুত পণ্য, যেটা আমি একটু আগে করে এসেছি, তোমরা অনেকে দেখেছো যে ওই বিশদ আয় বিবরণীতে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য যেটা, এটা আমি কি করব, দ্বিতীয় করে লিখব। লেখার পর এই আইটেমগুলো যোগ করব। এই আইটেমগুলো এই চলতি সম্পত্তির যে আইটেমগুলো আছে আইটেমগুলো যোগ করব। যোগ করার পর এই পাশে বসাবো। এটা কি, এই আইটেমটা হচ্ছে যোগ করার পর মোট চলতি সম্পত্তি। ঠিক আছে, এই চলতি সম্পত্তি এগুলো কি করছি, যোগ বিয়োগ করার পর আমি যে যোগফলগুলো পেয়েছি এগুলো আবার যোগ করার পর এই মূল আইটেমটা এখানে বসালাম। এটাই হচ্ছে কি, চলতি সম্পদ। ঠিক আছে, চলতি সম্পদ। এরপর হচ্ছে অলিক সম্পদ। কিছু অলিক সম্পদ দেওয়া আছে, যেমন প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন। এই দুইটা দ্বিতীয় করে লিখলাম। লেখার পর যদি একটা আইটেম থাকে সরাসরি এখানে লিখে ফেলবো, তৃতীয় করে লিখে ফেলবো। যেহেতু দুটো আইটেম আছে অলিক সম্পদের সেহেতু দুটো একসাথে লিখলাম, দ্বিতীয় করে লেখার পর দুটো যোগ করলাম। যোগ করার পর এরপর তৃতীয় করে বসালাম। তো এখন এই যে তিন চারটা আইটেম আছে, এই যে একটা মানে মোট স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা বিনিয়োগ, এরপর কি মোট চলতি সম্পদ, এরপর হচ্ছে অলিক সম্পদ। মানে এই যে এই দুইটা আমি যোগ করার পর যে মানে এই দুইটা যোগ করার পর যে আইটেমটা পেলাম এটা হচ্ছে কি, অলিক সম্পদ। এই সবগুলো একসাথে যোগ করব। যোগ করার পর এটা হচ্ছে মোট সম্পদ। এই যে এটা আমি কি দিলাম, দুইটা দাগ দিয়ে দিলাম। দুইটা দাগ দেওয়ার পর এরপর আমাকে কি করতে হবে, মালিকানা সত্ত্ব ও দায়সমূহ বের করতে হবে। মালিকানা সত্ত্ব ও দায়সমূহ হচ্ছে মূলধন, যেটা সম্পূর্ণ উদ্ধৃত সেটা তৃতীয় করে লিখে ফেললাম। এরপর দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় কোনগুলো সেগুলো জেনে আসব। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ব্যাংক ঋণ কিংবা বন্ধকি ঋণ। আমি আবার বলছি, ব্যাংক ঋণ কিংবা বন্ধকি ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এটা আমি প্রথম করে লিখলাম, যেহেতু আমার যদি এই দুইটা এখানে দুইটা আইটেম থাকে তাহলে এই দুইটা প্রথম করে লিখবো। আর যদি একটা আইটেম থাকে মানে ব্যাংক ঋণ কিংবা বন্ধকি ঋণ যদি যে কোনো একটা আইটেম থাকে তাহলে এটা সরাসরি কোথায় চলে যাবে, দ্বিতীয় করে চলে যাবে। যেহেতু এটা আমি দুইটা আইটেমকে একসাথে যোগ করব সেহেতু আমি দুইটা আইটেম এখানে লিখবো। লেখার পর মানে ব্যাংক ঋণ এবং বন্ধকি ঋণ লিখলাম। ঋণপত্র এবং ডিভেঞ্জার বলে একটা আইটেম থাকবে, যদি এটাও থাকে কিংবা ঋণপত্র থাকে তাহলে এটা আমি কি করব, প্রথম করে লিখব। এই দুটো একসাথে যোগ করব, যোগ করে এই দ্বিতীয় করে লিখব। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এরপর স্বল্পমেয়াদী দায় কিংবা চলতি দায় যেটা আছে সেটা হচ্ছে পাওনাদার ব্যবসায়িক ঋণ, প্রথম করে লিখলাম। এরপর প্রদেয় বিল, বকেয়া খরচ লিখলাম প্রথম করে। এরপর হচ্ছে অগ্রিম আয় কিংবা অনুপার্জিত আয়, এটাও লিখলাম। এরপর ব্যাংক জমা অতিরিক্ত, এটাও লিখলাম। মানে এই আইটেমগুলো হচ্ছে স্বল্পমেয়াদী দায়। তো এগুলো যোগ করার পর আমি এই পাশে লিখলাম, এটা নাম দিলাম কি, চলতি দায়, মোট চলতি দায়। ঠিক আছে, মানে এই স্বল্পমেয়াদী এটা যোগ করার পর যে আইটেমগুলো সবগুলো আমি দিলাম এটার নাম হচ্ছে মোট চলতি দায় কিংবা স্বল্পমেয়াদী দায়। তো দেওয়ার পর এটা আমি লিখলাম এখানে। লেখার পর এখন এই যে আইটেমগুলো আছে, এই যে আইটেম, এই দুইটা আইটেম আমি যোগ করব। যোগ করে এখানে লিখব, মানে এখানে লিখব। এই দুইটা আইটেম যোগ করে আমি এখানে লিখব। লেখার পর এই যে মূলধনের সাথে এটা কি করব, যোগ করব। এই মূলধনের সাথে এই মোট দায়টা, এই যে আমি এই দুইটা যখন যোগ করলাম, যোগ করে যখন এই ঘরে বসলাম এটা হয়ে গেল কি, মোট দায়। এই মোট দায় মূলধনের সাথে যোগ করলেই যেটা বের হবে
সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব ও মোট দায়, মানে মালিকানা সত্ত্ব মোট দায়, মানে এই মালিকানা সত্ত্ব এবং এই যে দুটো আইটেম আমি যোগ করলাম, এই যে মোট দায়, মানে কথা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায় দুইটা যখন আমি যোগ করব তখন হবে কি মোট দায়। এই মোট দায়ের সাথে আমি এই মূলধন যোগ করলে বের হবে কি মালিকানা সত্ত্ব ও মোট দায়। তো এটা আমি দুইটা দাগ দিয়ে দিলাম। তো অঙ্কের সমাধান হচ্ছে যে মোট সম্পত্তির যে আইটেম থাকবে মালিকানা সত্ত্ব ও মোট দায় একই আইটেম হতে হবে। যেমন কথার কথা 1 লক্ষ টাকা আমার মোট সম্পদ পেলাম, এখন আমার এখানেও মালিকানা সত্ত্ব ও মোট দায়ও হতে হবে 1 লক্ষ টাকা। যেহেতু যখন এই দুইটা আইটেম একই হবে, মানে 1 লক্ষ 1 লক্ষ হবে, কিংবা 2 লক্ষ 2 লক্ষ হবে, বা 2.5 লক্ষ 2.5 লক্ষ হবে, বা 2,25,700 বা 2,25,700 এরকম আইটেম হবে, তাহলে বুঝতে পারবে যে তোমার অঙ্কটা হয়েছে। আর যদি না মিলে তাহলে এই অঙ্কটা কোথাও না কোথাও গরমিল আছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি এই বিষয়গুলো আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে এই ছকের ক্ষেত্রে, তাহলে তোমরা আমার ডিসক্রিপশন বক্সে যেই ফেসবুক লিঙ্কটা থাকবে সেখানে তোমরা আমাকে কমেন্ট লিখতে পারো বা মেসেজ করতে পারো। এছাড়াও যারা ফেসবুক ব্যবহার করো না তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই উত্তরগুলো দেওয়ার জন্য। তো এটা হচ্ছে পার্ট 1, মানে পর্ব 1 ভিডিও। আমি দ্বিতীয় পর্বে বা পার্ট 2তে তোমাদেরকে একটি অঙ্ক সমাধান করে দেখাবো। তো এই বিষয়ের উপর আমি 6 থেকে 7টি ভিডিও করব আশা করছি। তো যদি প্রয়োজন পড়ে আরও ভিডিও আমি বাড়াবো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।